জামাত শিবির আসলে কি চায়? তারা কি কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করতে চায়, নাকি তাদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করতে চায়? জামাত শিবির আসলে কি চায়? তারা কি সত্য প্রচার করতে চায়, সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়, নাকি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে নিজেদের ক্ষমতা এবং আসন এবং আধিপত্য বিস্তার করতে চায়? জামাত শিবির আসলে কি চায়? তারা কি ধর্মপ্রাণ মুসলিমদের ভালোবাসতে চায়, ধর্মপ্রাণ মুসলিমদের সম্মানিত করতে চায়, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য কখনো হিন্দু, কখনো মুসলিম, কখনো পর্দা বেপর্দা নারীদের নিয়ে ক্ষমতায় যেতে চায়? জামাত শিবির আসলে কি চায়? তারা কি এই বাংলাদেশ, এই দেশের মানুষকে ভালোবাসতে চায়, এই দেশটাকে বিনির্মাণ করতে চায়, নাকি তারা পশ্চিম পাকিস্তানের নির্দেশ মোতাবেক এই দেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়? জামাত শিবির আসলে কি চায়? তারা তারা কি কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপন করতে চায়, কোরআন এবং হাদিসের নিয়মে এই দেশ শাসন করতে চায়, নাকি তারা কখনো সত্যকে মিথ্যা, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো স্বার্থের তাগিদে আবার নিরপেক্ষ হয়ে যায়, কখনো কোরআন হাদিসের পক্ষে যায়, কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো বিএনপির পক্ষে যায়, কখনো 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 সে নিরপেক্ষ থাকে? আসলে জামাত শিবির কি চায়? জামাত শিবির আসলে কি চায়? মোদ্দা কথা আসি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার সেন্সর থেকে, আমার বিশ্লেষণ থেকে, আমার ময়না তদন্ত থেকে যেটা বের হয়ে আসে, সেটা হচ্ছে জামাত শিবির আসলেই এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করতে চায়। পশ্চিম পাকিস্তানের স্বপ্নকে, অর্থাৎ সেই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে এক করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা জাস্ট একটা লেভাস ব্যবহার করছে, যারা জাস্ট একটা সাইনবোর্ড ব্যবহার করছে, মানে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করছে। কারণ এদেশের বেশিরভাগই হচ্ছে মুসলিমের বসবাস, তাই মুসলিমের ট্যাগ লাগিয়ে, ইসলামের ট্যাগ লাগিয়ে তারা তাদের স্বপ্নকে, তাদের ইচ্ছাকে তারা বাস্তবায়ন করতে চায়। মোদ্দা কথা, তারা এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করতে চায়। আওয়ামী লীগ চায় বাংলাদেশটাকে ভারতের নিয়ন্ত্রণে রাখতে, আবার জামাত চায় বাংলাদেশটাকে পাকিস্তানের নিয়ন্ত্রণে রাখতে। আসলেই কি তাই? খোদার কসম লাগে, আমি একজন মুসলিম, আমার অভিজ্ঞতায়, আমার ময়না তদন্তে, অর্থাৎ আমার বিচার বিশ্লেষণে, আমার গবেষণায় আমার কাছে তাই মনে হয়েছে। বিশ্বাস করেন, আমার কাছে তাই মনে হয়েছে। আমি গত 18 বছর দেখেছি, মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ইন্ডিয়া থেকে ক্যাটরিনা কাইফ, সানি লিওন, সালমান খান এরা বাংলাদেশে আসতেন। আর এখন আমি দেখছি পাকিস্তানের শিল্পীরা, পাকিস্তানের নায়িকারা তারা বাংলাদেশে আসেন। তার মানে জামাত শিবির আর আওয়ামী লীগ একই ক্যারেক্টারের। আওয়ামী লীগ চায় আমরা ভারতকে সঙ্গে, ভারতের আমাদের আধিপত্য বিস্তার করুক, ভারতের নিয়ন্ত্রণে আমরা চলি। আবার জামাতও চায় আমরা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলি। এটা কারণটা হচ্ছে আমাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিলেন পশ্চিম পাকিস্তান, সেই জন্য আমরা পূর্ব পাকিস্তানটাকে আলাদা একটা দেশ করে নিয়েছি। যদিও ভারতের এখানে বিশাল একটা রাজনৈতিক ইস্যু রয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা পূর্ব পাকিস্তানে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আলাদা একটা দেশ পেয়েছি, আলাদা একটা মানচিত্র পেয়েছি, এটা তো সত্য। কিন্তু এখন এই দেশটাকে এই দেশটাকে ভেঙে দিয়ে ভারত লাভবান হয়েছে, যে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পাকিস্তানকে দুখণ্ড করে দিয়েছে, পাকিস্তান দুর্বল হয়ে গেছে। আসলেই তাই, পশ্চিম পাকিস্তান এখন দুর্বল একটা দেশ, বাংলাদেশের চাইতেও অনেক দুর্বল একটা দেশ। সো ভারত কিন্তু সফল, কিন্তু পশ্চিম পাকিস্তানের তো রাগ রয়ে গেছে, পশ্চিম পাকিস্তানের তো ক্ষোভ রয়েছে, কারণ তার সম্পত্তি, তার জায়গা, তার দেশ এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ এই বাংলাদেশ কিন্তু আসলেই এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের সম্পত্তি। তারা যুদ্ধে হেরে গিয়েছিলেন ভারতের কাছে। অতএব পশ্চিম পাকিস্তান চায় যে কোনোভাবে যদি বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ বাধাই দেয়, অর্থাৎ আমাদের চারপাশেই তো ভারত, এখন ভারতের সঙ্গে যুদ্ধ বাধাই দিলে আমাদের কাউকে না কাউকে তো দরকার পড়বে, কারণ আমরা ভারতের সঙ্গে যুদ্ধে পারবো না। আপনারা যারা আবেগ দিয়ে কথা বলছেন বলেন, কিন্তু আমরা যুদ্ধে পারবো না। অটো 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 আমাদের বন্ধু হয়ে যাবে পাকিস্তান, পাকিস্তানকে ছাড়া আমরা ভারতের সঙ্গে যুদ্ধে পারবো না। আর তখন আমাদের পাশে এসে দাঁড়াবেন পাকিস্তান, এটা একদম সত্য কথা। পাকিস্তান দাঁড়াবেন দাঁড়াবেন দাঁড়াবেন, আর পাকিস্তান যখন আমাদের পাশে এসে দাঁড়াবে, আবার ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ বেঁধে গিয়ে আমরা জিতি বা হারি সেটা হচ্ছে পরের ব্যাপার। আমরা জিতলেও তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক হয়ে যাবে, আবার আমরা হারলেও পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আমরা এক হয়ে যাব। এই জন্য যে আমাদের আসলে তখন পশ্চিম পাকিস্তান ছাড়া আমাদের এখানে বেঁচে থাকা, নিঃশ্বাস নেওয়াটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কষ্টকর মানে একদম এক্সাম্পল শুরু বলতে পারি, যেমন গাজা। গাজা যেমন ইরান, সে অনেক দূরের একটা দেশ, তা ইরান ছাড়া গাজার নিঃশ্বাস নেওয়াটা খুবই কষ্টকর। গাজা যতটুকু বেঁচে আছে শুধুমাত্র ইরানের কারণেই বেঁচে আছে। গাজা যে এতদিন বেঁচে ছিল, যুদ্ধ করে টিকে ছিল শুধুমাত্র ইরানের কারণে। তার মানে ইরানের উপর নির্ভরশীল হতে হয়েছে। ঠিক তেমনি আমরা যদি ভারতের সঙ্গে যুদ্ধ বাধাইয়ে দিই, আমাদের কিন্তু পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এছাড়া আমাদের এই দেশের নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। ঠিক এই রাজনৈতিক কৌশলটা বাস্তবায়ন করার জন্য জামাত কখনো হুজুর সাজেন, কখনো পয়গম্বর সাজেন, কখনো ইসলামপন্থী সাজেন, কখনো আউলিয়া সাজেন, কখনো মুনাফেক সাজেন, কখনো মিথ্যাবাদী সাজেন,
কখনো সুযোগবাদী সাজেন। তার মানে জামাত আসলে কি চায়? আমার কথাটা আপনারা বুঝছেন কিন্তু, জামাত আসলে কি চায়? আমরা যদি ভারতের সঙ্গে যুদ্ধে চাই, আমার পাশে মিসাইল পড়বে বা আমার বুকে মিসাইল পড়বে, কিংবা আমার পরিবারের একজন মারা যাবে, কিংবা আমার চেনা জানা কেউ মারা যাবে। যুদ্ধ কোনো দেশ এবং জাতির জন্য মঙ্গল নয়। মনে করুন পাকিস্তান, আমাদের এদেশ পূর্ব পাকিস্তান হবে না। আপনারা অনেকে বলছেন এই দেশ পূর্ব পাকিস্তান হওয়ার সম্ভাবনা নেই। রাইট, সম্ভাবনা নেই। দেখেন, গাজা কি ইসরায়েল হওয়ার সম্ভাবনা আছে? ইসরায়েল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আসলে গাজার কি আছে? হাজার হাজার মানুষের মারা গেছেন, তারা কতটা কষ্টে আছেন আপনার একটু ভিজিট করুন। কারণ ভারতের সঙ্গে যদি আমাদের যুদ্ধ বেঁধে যায়, জামাত চায় ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বাঁধুক, পশ্চিম পাকিস্তান চায় ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বাঁধুক, পিনাকি চায় ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বাঁধুক, ইলিয়া চায় ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বাঁধুক। এখন এই যে যুদ্ধ বাঁধার যে কারণগুলো, এই যে গোষ্ঠীগুলো, এরা সব হচ্ছে পশ্চিম পাকিস্তানের গুপ্তচর। কেন আমি তাদের আচরণে বলছি না, আপনি দেখবেন ইলিয়াস বলেন, আপনি পিনাকি বলেন, তার 20টা 25টা কন্টেন্ট আপনি পর্যবেক্ষণ করবেন, গবেষণা করবেন। আমি তাদের কন্টেন্টগুলো দেখি না, মাঝে মাঝে দেখা হয় কারণে অকারণে। তো আপনারা গবেষণা করবেন, প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা বক্তব্য ভারত বিদ্বেষী। মানে সেটা আওয়ামী লীগের আমলে হোক, বিএনপির আমলে হোক, তাদের বক্তব্য হচ্ছে ভারত বিদ্বেষী। এবং দিন শেষে তারা চায় জামাত ক্ষমতায় যাক, সেটা ঘুরিয়ে ফিরিয়ে পেস লাগিয়ে তারা চায় যে জামাত ক্ষমতা যাক। আর যখন জামাত ক্ষমতা যাবে, তখন তারা এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন এই দেশটা ভারতের সঙ্গে যুদ্ধে লেগে যাবে। সেটা কেন? এখন আসে, যদি জামাত ক্ষমতা যায়, তারপরেও হয়তো বা জামাত পাকিস্তান করবে না, এটাকে পূর্ব পাকিস্তান করবে না, জামাত মানে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাবে না, ওকে ডান। কিন্তু পাকিস্তানের সঙ্গে তো বন্ধুত্ব সম্পর্ক রাখবে, পাকিস্তানের তো সাপোর্ট লাগবে, পাকিস্তানের সঙ্গে তাদের যেহেতু এই জামাত ইসলামী পাকিস্তানের প্রতিষ্ঠিত একটি সংগঠন, জামাত ইসলামী বাংলাদেশ, অর্থাৎ জামাত নিয়ন্ত্রিত পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে, তাদের সংগঠন যদি এবার বাংলাদেশে ক্ষমতা যায়, তাহলে তাদের নিয়ন্ত্রণই দেশ পরিচালিত হবে, তাদের পরামর্শই দেশ পরিচালিত হবে। কিন্তু ভারত কি চাবে তার পাশে তার বড় শত্রু যে, সে শত্রুকে পাশে ভেতে দেবে? ভারত দেবে না, কখনোই দেবে না। ভারত কি কারণে অকারণে আমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হতে পারেন না? তখন ভারত কি চুপসে থাকবে? তারও তো একটা নিরাপত্তা দরকার আছে। তখন তো ভারত অবশ্যই 2-4-5টা মিসাইল মেরে দেবে। তখন কেমন হবে বলেন? অতএব আসলে জামাত কি চায় সেটা আমি প্রথম থেকে এখন অব্দি পর্যন্ত আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি। আমাকে জামাত বিরোধী বলবেন না, আমাকে শিবির বিরোধী বলবেন না। আমি হচ্ছি আসলে দেশপ্রেমিক। আমি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কথা বলছি। আমাকে আপনারা বিএনপি দালালও বলবেন না, কিংবা আওয়ামী লীগের দালাল বলবেন না, বা অন্য কোনো দলের দালাল বলবেন না। আমি একটা দলকে পছন্দ করতেই পারি, আমি একটা দল করতেই পারি, এটা আমার রাইটস আছে, এটা আমার অধিকার। সো আমাকে দালাল বলবেন না, দালালের ট্যাগ দেবেন না। তবে আমি যে কথাগুলো বললাম, এটা কোনো দলকে ছোট বা বড় করার জন্য না। আমি কথাগুলো বলছি শুধুমাত্র একজন দেশপ্রেমিক হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে। আমার ময়না তদন্তে, আমার পোস্টমর্টমে যেটা আসে, আমি ঠিক সেইটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। এটাই আমার কংক্রিট সিদ্ধান্ত। জামাত কখনোই এই দেশের জন্য আসলেই মঙ্গলময় নয়। জামাত কখনোই আমাদের ইসলাম এবং আমাদের ধর্ম এবং আমাদের মুসলিমপন্থী যারা, তাদের জন্য বেটার নয়। কারণ তাদের কথা কাজে মিল নাই, তাদের চরিত্রে মিল নেই, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, কোনোভাবে ক্ষমতায় যাওয়া। ক্ষমতা যাওয়া তো আদৌ সম্ভব না, কারণ বাংলাদেশে সম্ভব না। তাদের মিশনটা হচ্ছে তাদের আসন সংখ্যা কীভাবে বাড়াবে। দেখবেন তারা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর নামে মামলা দেননি, কোনো আওয়ামী লীগকে তারা নিধন করেননি, অথচ তারা আবার বড় বড় গল্প শোনায়, আবার আওয়ামী লীগকে তারা সুরেচার বলে। তার মানে তারা চায়, এখন যে রাজনীতিটা চলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা ক্যাপচার করতে চায়। আওয়ামী লীগের ভোটগুলো যদি ক্যাপচার করতে পারে, তাহলে তারা একটু বেশি আসন পাবেন, মানে বেশি আসন পাবেন। বাট এটা সম্ভব না। আওয়ামী লীগ কখনোই জামাতকে ভোট দেবে না। জামাতের দেশে কোনোভাবেই, আপনি দেখেন না, সেই 1971 সাল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত তারা কয়টা সিট পাইছে, কয়টা আসন পাইছে, মানে কতগুলো আসন পাইছেন আপনারা দেখেন না। তার মানে এখন এই 5ই আগস্টের পর হঠাৎ করে তারা যে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়ে যাবে, এটা ভয়ঙ্কর লেভেলের হাস্যকর। এখন এই নতুন প্রজন্ম আছে যারা অনলাইন ইউটিউব দেখে একটা দলকে বিচার বিশ্লেষণ করছেন, বা তাদের মিষ্টি কথায় গলে যাচ্ছেন, পটে যাচ্ছেন, তারা হয়তো বা বিশ্বাস করবেন। আছে না গ্রাম থেকে উঠে আসা কিছু স্টুডেন্ট বা সহজ সরল মানুষ, অথবা গ্রামের চাচিরা বা যারা আসলে ইতিহাস জানেন না, পড়াশোনা জানেন না, তাদের অলরেডি তারা ম্যানেজ করা শুরু করে দিয়েছে, তারা অলরেডি এই কার্যক্রমটা শুরু করে দিয়েছে। সো আমাদের ভাবা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত, সত্যিই আমাদের সচেতন হওয়া উচিত। জামাত আসলে কি চায়, শিবির আসলে কি চায়, এরা কখনোই আমাদের কোরআন হাদিস, আমাদের ইসলামের জন্য উত্তম নয়। দেখবেন যারা কোরআন হাদিসের আলোকে কথা বলেন, বা যারা কোরআন হাদিসের নিয়ম মেনে চলাফেরা করেন, তারা এই জামাতকে পছন্দ করেন না। তারা মসজিদ মাদ্রাসাগুলো দখল করে নিচ্ছেন, সেখানে তারা আধিপত্য বিস্তার করছেন সুকৌশলে, খুব সুকৌশলে। আল্লাহ হাফেজ।